প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্রাবক নিষ্কাশন নিয়ে। দ্রাবক নিষ্কাশন শেখার পূর্বে আমাদের কিছু বেসিক কথাবার্তা শিখে নিতে হবে। আমরা জানি দ্রাবক দুই ধরনের, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে অপোলার। একইভাবে দ্রব দুই ধরনের, একটি হচ্ছে পোলার আর একটি হচ্ছে অপোলার। এখন পোলার দ্রাবকের এক্সাম্পল কি কি আছে? পোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে পানি, অ্যালকোহল ইত্যাদি। অপোলার দ্রাবকের উদাহরণ কি কি আছে? অপোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে ইথার, বেনজিন, অ্যাসিটোন, সিসিলফোর ইত্যাদি। একইভাবে দ্রবের কথা যদি চিন্তা করি, পোলার দ্রব কি কি আছে? সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রব হচ্ছে পোলার, যেমন NaCl, KCl, তারপর আর যত এরকম লবণ আছে বা আয়নিক যৌগ যারা আছে সবাই পোলার। তারপর হচ্ছে গ্লুকোজ, চিনি, এরাও পোলার। তারপর হচ্ছে অপোলার। অপোলার দ্রব্য কি কারা কারা আছে? আয়োডিন, তারপর হচ্ছে ন্যাপথালিন, তারপর হচ্ছে মোম। এখন দ্রাবক নিষ্কাশন শেখার পূর্বে আমাদের কোনটি পোলার অথবা আয়নিক, কোনটি অপোলার, তারপর দ্রাবকের ভিতরে কোনটি পোলার দ্রাবক, কোনটি অপোলার দ্রাবক, এই জিনিসগুলো জেনে নিতে হবে। এছাড়া আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি। লাইক ডিজলভস লাইক নীতিতে বলা আছে পোলার দ্রব্য, পোলার দ্রব্য পোলার দ্রাবকের ভিতর দ্রবীভূত হবে, অপোলার দ্রব্য অপোলার দ্রাবকের ভিতর দ্রবীভূত হবে। তার মানে আয়োডিন, আয়োডিন পানির ভিতর দ্রবীভূত হবে না। আয়োডিন ইথার বা বেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইড এদের ভিতর দ্রবীভূত হবে। একইভাবে সোডিয়াম ক্লোরাইড বা গ্লুকোজ বা চিনি, সোডিয়াম ক্লোরাইড কি তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য, আর গ্লুকোজ, চিনি এগুলো হলো পোলার দ্রব্য। তাহলে এরা ইথার বা বেনজিনের ভিতর দ্রবীভূত হবে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা চিনি এরা পানির ভিতর সহজে দ্রবীভূত হয়ে যাবে। এখন ধরো আমি একটি পাত্র নিলাম, পাত্রের ভিতর আমি কিছু পরিমাণ পানি নিলাম, পানির ভিতর আমি আয়োডিন মিশিয়ে দিলাম। এখন পানি যেহেতু একটি পোলার দ্রাবক আর আয়োডিন যেহেতু একটি অপোলার দ্রব্য, তাহলে আয়োডিন পানির ভিতর দ্রবীভূত হবে না। তারপর আমি কি করলাম, কিছু পরিমাণ কার্বন টেট্রাক্লোরাইড আমি মিশিয়ে এই পর্যন্ত উঁচু করলাম। এখন আমি যদি পাত্রটি ধরে ঝাঁকাই তাহলে কি হবে একটু চিন্তা করো। পাত্রটি ধরে ঝাঁকালে আয়োডিন গুলো পানি থেকে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে চলে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আয়োডিন যেহেতু একটি অপোলার দ্রব্য আর কার্বন টেট্রাক্লোরাইড যেহেতু একটি অপোলার দ্রাবক, তাহলে পানিতে আয়োডিনের দ্রাব্যতা থেকে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর আয়োডিনের দ্রাব্যতা বেশি হবে। সো কার্বন টেট্রাক্লোরাইড আর পানি আমি যদি একসাথে মিশিয়ে যদি ঝাঁকাই, তাহলে আয়োডিন পানি থেকে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর চলে যাবে। এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড আর পানি একজন আয়োডিনের সাথে মিশবে না, কিন্তু আয়োডিন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে। আয়োডিন পানি থেকে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর ঠিক ততক্ষণ পর্যন্ত যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রাপ্ত কার্বন টেট্রাক্লোরাইড আয়োডিন দ্বারা সম্পৃক্ত হয়। যদি আমরা অতিরিক্ত কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে যদি আবার ঝাঁকাই, তাহলে পানি থেকে আরো কার্বন টেট্রাক্লোরাইড আরো আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর যেতে থাকবে। একটি উদাহরণ দিয়ে জিনিসটা বোঝা যায়। শুরুতে আমি ধরলাম 100 গ্রাম আয়োডিন নিলাম কিছু পরিমাণ পানির ভিতরে, এরপর আমি 100 ml কার্বন টেট্রাক্লোরাইড মিশালাম, তারপর আমি ঝাঁকালাম। এখন কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর আয়োডিনের দ্রাব্যতা কত দেওয়া আছে? 200 গ্রাম পার লিটার। তার মানে 1 লিটার কার্বন টেট্রাক্লোরাইডকে সম্পৃক্ত করতে আপনার 200 গ্রাম আয়োডিন দরকার। তাহলে আমি এখানে কার্বন টেট্রাক্লোরাইড নিচ্ছি কতটুকু? 100 ml। তাহলে 100 ml কে সম্পৃক্ত করতে আমার দরকার হলো 20 গ্রাম। তাহলে আমি ঝাঁকালে কি হবে? এখান থেকে 20 গ্রাম আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডে চলে আসবে। তারপর যদি আমি আরো কার্বন টেট্রাক্লোরাইড মিশাই, তখন আরো আয়োডিন পানি থেকে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর আসতে থাকবে। যদি আমি আরো 100 ml মিশাই, আরো 20 গ্রাম আসবে। তারপর আরো 100 ml মিশাই, তাহলে আরো 20 গ্রাম আসবে। তাহলে মোট 30 ml মিশাইলে 60 গ্রাম আসবে, 400 ml মিশাইলে 80 গ্রাম আসবে। কিন্তু দ্রাবক নিষ্কাশনে 100% দ্রব্য নিষ্কাশন করা সম্ভব না। এর কারণ হচ্ছে আয়োডিনের দ্রাব্যতা পানিতে একদম নগণ্য হলেও আছে। ওই পরিমাণ আয়োডিনকে কার্বন টেট্রাক্লোরাইড মিশিয়ে বের করে আনা সম্ভব না। এখন আমরা দ্রাবক নিষ্কাশনের সূত্রটি প্রমাণ করব। শুরুতে আমরা পাত্রে কিছু পরিমাণ পানি নিলাম, যেটাকে আমরা বললাম দ্রাবক 1, যেটার বৈশিষ্ট্য কি পোলার। এর ভিতরে আমরা কিছু পরিমাণ আয়োডিন দিয়ে দিলাম।
তারপর কি করলাম, কিছু পরিমাণ কার্বন টেট্রাক্লোরাইড দিলাম, যেটার বৈশিষ্ট্য কি নন পোলার। তারপর যদি আমরা ঝাঁকাই তাহলে কি হবে, অপোলার আয়োডিন অপোলার দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর চলে যাবে। তাহলে পানিতে আয়োডিনের পরিমাণ কমবে, কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের পরিমাণ বাড়বে। এখন ধরে নিলাম নিষ্কাশনের পূর্বে বা ঝাঁকানোর পূর্বে পানিতে কার্বন টেট্রাক্লোরাইডের পরিমাণ ডাবল নট। ঝাঁকানোর পর বা একবার ঝাঁকানোর পর পানিতে কার্বন টেট্রাক্লোরাইডের পরিমাণ W1। তাহলে যতটুকু কার্বন টেট্রাক্লোরাইড এর ভিতর আয়োডিন যতটুকু কার্বন টেট্রাক্লোরাইড চলে গেছে তার পরিমাণ কত, সেটা হবে W0 মাইনাস W1। তাহলে নিষ্কাশিত দ্রব্যের ভর বা নিষ্কাশিত দ্রব্যের পরিমাণ কতটুকু, W0 মাইনাস W1। তাহলে অনিষ্কাশিত আয়োডিন কতটুকু হবে, W1 পরিমাণ। আচ্ছা, এখন আমরা নতুন একটা টার্ম শিখব, সেটা হচ্ছে কেডি। কেডিটাকে এক্সপ্রেশন করা হয় কিভাবে, কেডিকে এক্সপ্রেস করা হয় কিভাবে, C2/C1 দ্বারা। C2 দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা, আর C1 দিয়া বোঝানো হয় প্রথম দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা। আচ্ছা, তার মানে আয়োডিনের ঘনমাত্রা কার্বন টেট্রাক্লোরাইডে ডিভাইডেড বাই আয়োডিনের ঘনমাত্রা পানিতে। এখন আমরা C2 আর C1 এর রাশিমালা বের করব। আমরা জানি ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। তাহলে C2 ইজ ইকুয়াল টু N2/P2। এখন N2 কি, N2 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর আয়োডিনের মোল সংখ্যা। এখন ধরে নিলাম আয়োডিন বা দ্রব্যের আণবিক ভর M। তাহলে দ্রব্যের আণবিক ভর কার্বন টেট্রাক্লোরাইড আর পানি দুই ক্ষেত্রেই একই হবে। তাহলে C2 বা কার্বন টেট্রাক্লোরাইডের ভিতর আয়োডিনের মোল সংখ্যা কি হবে, আয়োডিনের ভর ইন কার্বন টেট্রাক্লোরাইড ডিভাইডেড বাই আয়োডিনের আণবিক ভর। তাহলে মোল সংখ্যা ডিভাইড বাই কার্বন টেট্রাক্লোরাইডের আয়তন কত, V2। তাহলে আলটিমেটলি কি আসলো, W0 মাইনাস W1 ডিভাইড বাই M/V2। এখন পানিতে আয়োডিনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত, সেটা C1 ইজ ইকুয়াল টু W1 ডিভাইড বাই M/V1। W দিয়ে কি বোঝাচ্ছে, W দিয়ে বোঝাচ্ছে W1 দিয়ে বোঝাচ্ছে প্রথমবার নিষ্কাশনের পর প্রথম দ্রাবকে দ্রব্যের ভর, আর হচ্ছে V1 দিয়ে বোঝাচ্ছে প্রথম দ্রাবকের আয়তন বা পানির আয়তন, আর M দিয়ে বোঝাচ্ছে দ্রব্যের আণবিক ভর। এখন আমরা কেডি এর রাশিমালা যদি কেডি ইজ ইকুয়াল টু C2/C1 যদি বসিয়ে দিই, তাহলে C2 এর রাশিমালা কি আসছে, W0 মাইনাস W1 ডিভাইড বাই M/V2। আর C1 এর রাশিমালা কি আসছে, W1 ডিভাইড বাই M/V1। তাহলে M কাটা যায়, তাহলে উপরে আসে কি W0 মাইনাস W1 ডিভাইড বাই V1 ডিভাইডেড বাই W1/V2। তাহলে কি আসে, W0 মাইনাস W1 ইনটু V1 ডিভাইডেড বাই W1/V2। তারপর আমরা গুণ করে দিলে কি হবে, KD W1/V2 ইকুয়াল টু W0 V1 মাইনাস W1/V1। এবার শেষে W1 কমন নিলে কি আসে, V1 প্লাস KD V2 ইজ ইকুয়াল টু W0 V1। তারপর W1 ইজ ইকুয়াল টু ফাইনাল সূত্রটা কি আসে, W0 ইনটু V1 ডিভাইড বাই KD V2 প্লাস V1 হোল টু দি পাওয়ার 1। এখন সূত্রের প্রতিটি রাশিমালার পরিচয় একবার দিয়ে দিই। W1 মানে হচ্ছে প্রথমবার নিষ্কাশনের পর প্রথম দ্রাবকের দ্রব্যের ভর, W0 মানে হচ্ছে নিষ্কাশনের পূর্বে প্রথম দ্রাবকের দ্রব্যের ভর, V1 হচ্ছে প্রথম দ্রাবকের আয়তন, KD কি, KD হচ্ছে একটি ধ্রুবক যেটা প্রকাশ করা হয় C2/C1 দ্বারা। আচ্ছা, তারপরে হলো V2 হচ্ছে দ্বিতীয় দ্রাবকের আয়তন টু দি পাওয়ার n। আচ্ছা, প্রথম নিষ্কাশনের পর দেখা যাচ্ছে কি কিছু পরিমাণ আয়োডিন পানিতে রয়ে গেছে। এখন আমরা পুনরায় কার্বন টেট্রাক্লোরাইড মিশিয়ে অবশিষ্ট আয়োডিনকেও আমরা আলাদা করতে চাই। তাহলে কি করতে হবে, আমাদের আয়োডিন মিশ্রিত কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা আলাদা করে নিয়ে গেলাম। তারপর কি করলাম, তারপর অবশিষ্ট আয়োডিন মিশ্রিত পানি সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আবার কার্বন টেট্রাক্লোরাইড মিশানোর পর আবার ঝাঁকিয়ে দ্বিতীয় নিষ্কাশন কমপ্লিট করলাম। এখন প্রথম নিষ্কাশনের পর পানিতে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ হলো W1, যেটা দ্বিতীয় নিষ্কাশনের পূর্বে পানিতে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ হিসেবে গণ্য হবে। তারপর যখন কার্বন টেট্রাক্লোরাইড মিশানোর পর ঝাঁকানোর পর
ধরে নিলাম পানিতে অবশিষ্ট বা অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ W2। তাহলে কতটুকু দ্বিতীয় নিষ্কাশনের পর কতটুকু আয়োডিন কার্বন টেট্রাক্লোরাইডে চলে গেছে? W1 মাইনাস W2। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দ্বিতীয় নিষ্কাশনের ক্ষেত্রে সূত্রটা দেখতে চাই, তাহলে প্রথম নিষ্কাশনের সূত্রের মতো এখানেও একইভাবে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম নিষ্কাশনে W0 এর জায়গায় এখানে আসবে W1, আর প্রথম নিষ্কাশনে W1 এর জায়গায় এখানে আসবে W2। তাহলে সূত্রটা যদি একটু দেখি, W2 is equal to W1 into V1 divided by KD V2 plus V1 to the power 1। এখন আমরা এই W1 এর মানটা প্রথম সূত্রের থেকে যদি বসিয়ে দিই, তাহলে কি আসে? W0 into V1 divided by KD V2 plus V1 to the power n। এখানে n দিয়ে কি বেরোচ্ছে? নিষ্কাশন সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় নিষ্কাশনের পরেও কিছু পরিমাণ আয়োডিন পানিতে রয়ে গেছে। তাহলে আমরা ধরে নিই n বার নিষ্কাশন করলে সব আয়োডিন এখান থেকে কার্বন টেট্রাক্লোরাইডে চলে যাবে। তাহলে n তম নিষ্কাশনের ক্ষেত্রে সূত্রটা কি হবে? তাহলে প্রথম নিষ্কাশনের ক্ষেত্রে সূত্র এইটা, দ্বিতীয় নিষ্কাশনের ক্ষেত্রে সূত্র এইটা। তাহলে n তম নিষ্কাশনের ক্ষেত্রে সূত্র কি হবে? Wn is equal to W0 ব্র্যাকেটে V1 divided by KD V2 plus V1 whole to the power n। তাহলে এখানে সূত্রের পরিচয়টা যদি দিই, Wn কি? Wn হচ্ছে n তম বার নিষ্কাশনের পর প্রথম দ্রাবক অর্থাৎ পানিতে দ্রবের ভর। তাহলে V1 কি? V1 হচ্ছে প্রথম দ্রাবকের আয়তন বা পানির আয়তন। KD তো এটা, আর V2 কি? দ্বিতীয় দ্রাবকের আয়তন বা যে দ্রাবক দ্বারা দ্রব্য নিষ্কাশন করা হয় সেটা আয়তন। আর হচ্ছে V1 কি? যে দ্রাবকে বা যে দ্রাবক থেকে দ্রব্য নিষ্কাশন করা হয় তার আয়তন। আর n হচ্ছে নিষ্কাশন সংখ্যা। আচ্ছা, এখন এতবার নিষ্কাশন করার পর Wn কি? Wn হচ্ছে অনিষ্কাশিত দ্রব্যের ভর। তাহলে কতটুকু নিষ্কাশিত হয়ে গেছে? নিষ্কাশিত হয়ে গেছে W0 মাইনাস Wn। কারণ W0 কি ছিল? W0 হচ্ছে আমি নিষ্কাশন একবারও করিনি, তখন পানিতে দ্রব্যের ভর বা প্রথম দ্রাবকে দ্রব্যের ভর। আর Wn টা কি? আমি n বার নিষ্কাশন করছি, তারপর প্রথম দ্রাবকে দ্রব্যের ভর। তাহলে কতটুকু চলে গেছে কার্বন টেট্রাক্লোরাইডে? W0 মাইনাস Wn। এখন আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা দেখব। আচ্ছা, প্রশ্নটায় বলা হয়েছে কি, শুরুতে 200 ml পানিতে কিছু পরিমাণ আয়োডিন মিশ্রিত আছে, তারপর আমি 25 ml কার্বন টেট্রাক্লোরাইড মিশিয়ে কয়বার ঝাঁকালে 1% আয়োডিন অবশিষ্ট থাকবে। এখানে একটা ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে পানিতে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রার অনুপাত 0.0116। আচ্ছা, এই ডাটা থেকে তোমরা একটা আন্দাজ করতে পারতেছো এখানে কেডি এর মান হয়তো দেয়া আছে, কিন্তু কেডি এর মান এক্স্যাক্টলি এটা না। কারণ কেডি ছিল দ্বিতীয় দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা ডিভাইড বাই প্রথম দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা। তাহলে এখানে কি দেয়া আছে? প্রথম দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা ডিভাইড বাই দ্বিতীয় দ্রাবকের দ্রব্যের ঘনমাত্রা। তাহলে কেডি এর মান কি হবে? এইটার ইনভার্স। এটার ইনভার্স। আচ্ছা, এখন আমরা ধরে নিই n বার নিষ্কাশন করলে 1% আয়োডিন অবশিষ্ট থাকবে। তাইলে শুরুতে ধরে নিই আয়োডিনের পরিমাণ কত? W0। শুরুতে ধরে নিই আয়োডিনের পরিমাণ W0। তাহলে Wn কি হবে? Wn হবে W0 এর 1%, কারণ Wn কি ছিল? n বার নিষ্কাশন করার পর প্রথম দ্রাবকে দ্রব্যের ভর। তাহলে Wn হবে W0 এর 1%। তাহলে 0.01 W0। ঠিক আছে, তো সূত্র প্রয়োগ করি, ইজ ইকুয়াল টু W0 ডিভাইড বাই V1 KD V2 প্লাস V1 টু দি পাওয়ার n। তারপর 0.01 W0 টাকা কি যায়? ইজ ইকুয়াল টু এখানে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 200 ml। একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে V1 আর V2 যেটাই বসাই, হয় মিলিলিটারে বসাবো না হয় লিটারে বসাবো, দুইটাই একই এককে বসাইতে হবে। KD V2, KD এর মান কত? এইটার ইনভার্স।
ইন্টু ভি2, ভি2 কত 25 ml প্লাস আবার ভি1 কত 200 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এই টাইপের সমীকরণ আমরা কিভাবে সমাধান করব? যেহেতু আমার পাওয়ারের মান বের করতে হবে, তাহলে আমরা উভয় পক্ষে লগ নিয়ে সহজে সমাধান করতে পারি। তাহলে লগ নিলে কি হবে? এই n এর মানটা সামনে চলে আসবে। n equal to বাম পাশ ডিভাইড বাই এই টোটালটা। তোমরা এটা করে দেখবা, রেজাল্ট আসে 1.86, তাহলে প্রায় 2 এর কাছাকাছি। তাহলে আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডকে দুইবার মিশিয়ে নিষ্কাশন করি, তাহলে 1% আয়োডিন অবশিষ্ট থাকবে। এখন হাজার সেলের বইয়ের একটি ম্যাথ আমরা সমাধান সহ দেখি। প্রশ্নে বলা আছে যে 1 লিটার পানিতে 1 গ্রাম আয়োডিন আছে। এখন 50 ml কার্বন টেট্রাক্লোরাইডকে মিশিয়ে একবার নিষ্কাশন করে নাকি 10 ml করে কার্বন টেট্রাক্লোরাইড 5 বার মিশিয়ে নিষ্কাশন করলে কোন ক্ষেত্রে বেটার ফলাফল পাওয়া যাবে সেটা বের করতে বলছে। এখন এখানে কেডি এর মান দেওয়া আছে 80। আচ্ছা, তাহলে আমরা 50 ml কার্বন টেট্রাক্লোরাইডকে একবার নিষ্কাশন করলে কতটুকু নিষ্কাশিত হয় সেটা আমরা দেখি। তাহলে সূত্রটা কি ছিল? Wn is equal to W dot KD V1 divided by KD V2 plus V1 to the power n। এখানে n এর মান 1, সো 1, এখানে 1, এখানে 1। তাহলে মান বসানোর পর কত আসে? 0.2 গ্রাম, 0.2 গ্রাম। তাহলে শুরুতে ছিল 1 গ্রাম, এখন অবশিষ্ট আছে কতটুকু? 0.2 গ্রাম। তাহলে নিষ্কাশিত হয়েছে কতটুকু? 0.8 গ্রাম। তাহলে 1 গ্রামে হয়েছে 0.8 গ্রাম নিষ্কাশিত। তাহলে নিষ্কাশনের পরিমাণ কত? 80%। আচ্ছা, এখন আমরা 10 ml কার্বন টেট্রাক্লোরাইড 5 বার মিশিয়ে, মানে 10 ml করে 10 ml 10 ml 10 ml এরকম করে 5 বার মিশিয়ে আমরা আবার নিষ্কাশন করি, ঠিক আছে? সেক্ষেত্রে Wn is equal to W dot V1 divided by KD V2 plus V1 to the power n। তাহলে এখানে V1 এর মান 1000 ml, তারপরে V2 এর মান 10 ml, যেহেতু 5 বার নিষ্কাশন করছি তাহলে টু দি পাওয়ার 5। তো এখানে রেজাল্ট কত? 0.053 গ্রাম। তাহলে এক্ষেত্রে নিষ্কাশন কতটুকু আসে? 94.7%। আচ্ছা, তাহলে এই ম্যাথটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে নিষ্কাশনের ক্ষেত্রে দ্বিতীয় দ্রাবকের পরিমাণের থেকে নিষ্কাশন সংখ্যাটা বেশি গুরুত্ব